আসামিকে একজন আইনজীবী দিতে হয়। কেউ যদি না দাঁড়াইতো তাহলে এই 4 দিনে বিচার কাজ নিষ্পত্তি হওয়া এটা আমরা সম্ভব হতো না। আমি আসলে আমার পরিবার থেকেও তেমন একটা মেন্টালি সাপোর্ট পাইনি। এই মামলার যে আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুন, এই আসামিদ্বয়ের পক্ষে আমাদের ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য মামলা পরিচালনা করবে না বলে ঘোষণা করে। যেহেতু এই আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের বিচার যদি হয় তাহলে এই আসামিদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এখন মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এমন মামলার বিচার কার্য নিষ্পত্তি করতে গেলে আমাদের সংবিধান, আমাদের ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন, আন্তর্জাতিক ফৌজদারি আইনের বিধান রয়েছে। অবশ্যই এই আসামিদেরকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে, অর্থাৎ তারা নির্দোষ কিনা তারা সেটা তাদের সাক্ষ্য প্রমাণ দিয়ে বলার সুযোগ দিতে হবে। এখন যেহেতু কোনো আইনজীবী নিযুক্ত হয়নি এবং আমাদের দেশের সরকারও এই ধরনের একটি নির্মম হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেহেতু সরকারের উপরে সাংবিধানিকভাবে একটা দায়িত্ব পড়ে এই আসামিদেরকে একজন আইনজীবী প্রদান করা। আসামিরা যেন তাদের পক্ষে কোনো বক্তব্য থাকলে এবং তাদের বিরুদ্ধে সরকার যে সাক্ষী উপস্থাপন করবে সে সাক্ষীদেরকে যেন জেরা করতে পারে। তো বাংলাদেশ সরকার আমাকে এই মামলায় স্টেট ডিফেন্স লয়ার হিসেবে আসামিদের পক্ষে নিয়োগ প্রদান করে। আমি গত 1 জুন 2026 থেকে আজকে পর্যন্ত একজন স্টেট ডিফেন্স লয়ার হিসেবে আসামি পক্ষে যা যা করণীয় দরকার সে দায়িত্বটুকু আমি পালন করেছি। আমাদের দেশের ফৌজদারি আইনটাই এমন, আসামিকে একজন আইনজীবী দিতে হয়, অর্থাৎ একটা ফৌজদারি মামলার বিচার কাজ করার জন্য একজন বিচারক, বাদীপক্ষের একজন আইনজীবী, আসামি পক্ষের একজন আইনজীবী, এটা বাধ্যবাধকতা। অর্থাৎ আপনার যেমন চোখ না থাকলে দেখবেন না, আবার শুধু চোখ থাকলেও হবে না, পা থাকতে হবে, হাঁটতে হবে, আবার ব্রেন ঠিক থাকতে হবে আপনার, যেন আপনি ব্রেন অনুযায়ী ভালো মন্দ বুঝতে পারেন। অর্থাৎ একটা বিচার কার্য অনুষ্ঠিত করার জন্য অবশ্যই একজন বিচারক এবং আসামি এবং বাদীপক্ষে আইনজীবী প্রয়োজন। এটা বাধ্যবাধকতা ছিল, বিদায় এটা হয়েছে। এই মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য অবশ্যই আমাদের ফৌজদারি আইনে বলা আছে মৃত্যুদণ্ডটা হাইকোর্টের অনুমোদন নিতে হবে। এটি অতি দ্রুত সময়ের মধ্যে হাইকোর্টের অনুমোদনের জন্য পাঠানো হবে। হাইকোর্ট এরপরে ডেথ রেফারেন্স শুনানি হবে, আপিল হবে, তখন শুনানি অন্তে দ্রুত রায় কার্যকর হবে। এটা আসলে আমি যতদূর শুনেছি আমাদের মাননীয় আইনমন্ত্রী বললেন, অ্যাটর্নি জেনারেল স্যারও বললেন যে হয়তোবা আলাদা কোনো বিশেষ বেঞ্চ গঠন করে এই ধরনের চাঞ্চল্যকর মামলাগুলো শুনানি হবে। সেক্ষেত্রে বিচারিক আদালতও যেহেতু নজির স্থাপন হয়েছে, উচ্চ আদালতও নজির স্থাপন হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি না দাঁড়াতাম এবং কেউ যদি না দাঁড়াতো তাহলে এই মামলার বিচার কাজ আরম্ভ করা যেত না। আর বিচার কাজ আরম্ভ যদি নাই করা যেত তাহলে এই যে 4 দিনে 4 কার্যদিবসে মামলা নিষ্পত্তি করা যেত না। যেহেতু আমি দাঁড়িয়েছি অথবা অন্য কেউ যদি দাঁড়াইতো তাহলেই আজকের 4 দিনের যে বিচারের নজির বাংলাদেশের মানুষজন দেখছেন সেটা দেখতে পাইতেন। আর যদি কেউ যদি না দাঁড়াইতো তাহলে এই 4 দিনে বিচার কাজ নিষ্পত্তি হওয়া এটা আমরা সম্ভব হতো না। দেখেন, এই মামলার পরিচালনা আমি যখন দায়িত্বভার গ্রহণ করেছি তখন দেশের একাংশের মানুষ মনে করছে এই আসামিরা আমাকে অনেক টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে টাকা পয়সা প্রদান করেছে। আসলে আমি আর্থিকভাবে কোথাও থেকে কোনো ধরনের টাকা পয়সা এখন পর্যন্ত 1 টাকাও পাইনি। আমার যেহেতু আজকে পর্যন্ত দায়িত্ব ছিল, রাষ্ট্র আমাকে হয়তো একটা সম্মানই দিবে বিধি অনুযায়ী। অন্য মামলায় স্টেট ডিফেন্স যেভাবে সম্মানই পাই সেটা আমার এই আর্থিকভাবে পাওয়া না পাওয়ার বিষয়টুকু এইটুকু। আর এই মামলায় আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা যেহেতু একটা চাঞ্চল্যকর মামলা, এই মামলায় আমি আসলে আমার পরিবার থেকেও তেমন একটা মেন্টালি সাপোর্ট পাইনি। সবাই বিষয়টাকে অসুন্দর দেখছে, সবাই বিষয়টাকে বাংলাদেশের মানুষের মতো আমার সমাজেও আমার আত্মীয় স্বজনের মধ্যেও আমাকে সবাই আসলে বিষয়টা ডিসকারেজ করছে। তবে সবচেয়ে একটা বিষয় না বললেই নয়, আমার সহকর্মী, আমার বন্ধু সাইফুল আনোয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আজকের দিন পর্যন্ত মেন্টালি আমাকে যে একটা সাপোর্ট এবং আইনগত দিক দিয়ে মামলার বিচার কার্য পরিচালনার জন্য সকল যে আইনগত দিক বুদ্ধি পরামর্শ দিয়ে, আইনগতভাবে পরামর্শ দিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত আমার সাথেই ছিল। আমি তার প্রতি এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।